এইসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি জাস্ট চিল করুন। বলেই এমজে কল কেটে দেয়। তবে মিস্টার স্টোনের ভেতরে হানা দেয় এক অজানা ভয়। কিছুতেই নিজে শান্ত করতে পারে না। ড্রয়িং রুমের বড় কর্নারে সেজাল উর্মি দুজন বসে আছে মেঝেতে। কাদারের মতো সাদা কার্পেটে রং ছড়িয়ে আছে। উর্মি সামনের কাগজে রঙের লাল নীল হলুদ মিশিয়ে কিছু আঁকছে। সেজাল পাশে বসে উর্মির পাশের কাগজে নিজের পছন্দের ছবি আঁকছে। তবে মাঝে মাঝে উর্মির আঁকার দিকে তাকিয়ে মুচকি হেসে দেয়। তবে উর্মি পুরোপুরি ছবি আঁকায় ডুবে আছে, অন্য কোনো দিকে খেয়াল নেই। রওশনই সেজালকে উর্মির সাথে থাকতে বলেছিল, কারণ রওশনের আসতে দেরি হবে। এমন সময় রওশন নিজের গলার টাই ঢিলে করতে করতে বাড়িতে প্রবেশ করে। রওশন দুজনকে বসে ড্রয়িং করতে দেখে মুচকি হাসে। সেজাল একবার রওশনের দিকে তাকালেও উর্মি সেদিকে খেয়াল নেই। রওশন সেজালকে ইশারা দিয়ে চলে যাওয়ার জন্য বলে, তবে সেজাল রওশনের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে মাথা নেড়ে না বলে। রওশন এবার দাঁত কিরমির করে তাকায়, কিন্তু সেজাল এতে ভয় পায় না। এবার রওশন নিজের ক্রেডিট কার্ড বের করে সেজালের সামনে ধরে। ক্রেডিট কার্ড দেখে সেজালের চোখ চকচক করে ওঠে। যখনই সেটা ছো মেরে নিতে যায়, রওশন সঙ্গে সঙ্গে ক্রেডিট কার্ড সরিয়ে নেয়। সেজাল কাচুমাচু মুখ করে তাকায়। রওশন ইশারা দিয়ে সেজালকে চলে যাওয়ার জন্য বলে। সেজাল এবার আর কথা বাড়ায় না, রওশনের হাত থেকে ক্রেডিট কার্ড নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বের হয়ে যায়। রওশন আস্তে আস্তে উর্মির সামনে বসে যায়, কিন্তু উর্মি আপন মনে ছবি আঁকছে। সারা মুখে হাতের রঙে ভর্তি হয়ে আছে। রওশন মৃদু স্বরে বলল, পুতুল পড়ে। উর্মি মুখ তুলে তাকিয়ে রওশনের দিকে তাকিয়ে মুখে ভেঙচি দিয়ে বলল, আমি তোমার সাথে কথা বলবো না, তুমি পচা। রওশন ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কেন? আমি আবার কি করলাম? উর্মি অভিমানের স্বরে বলল, তুমি আমাকে জোর করে ডক্টর দেখিয়েছো, আবার বলেছিলে তুমি নাকি আমাকে ছেড়ে চলে যাবে। তো যাও না, আমার লাগবে না তোমার মতো পচা পুতুল বর। রওশন মাথা হেলিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসে। মাথা নিচু করে উর্মির দিকে তাকায়। উর্মি রওশনের থেকে মুখ ফিরিয়ে নিতে গেলে রওশন উর্মির চিবুক ধরে আবারও নিজের দিকে ফেরায়। উর্মির গোলগাল মুখটা আলুর মতো ফুলে আছে রওশনের হাতে আগলে। রওশন তা দেখে জোরে শব্দ করে হেসে দেয়। উর্মি এবার রাগে ফুলে ওঠে। উঠে দাঁড়িয়ে কটমট করে বলল, তুমি খুব 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 পচা, আমি আর কথাই বলবো না তোমার সাথে। বলেই উর্মি চলে যেতে গেলে পেছন থেকে রওশন হ্যাঁচকা টানে উর্মিকে নিজের কোলে বসিয়ে নেয়। মেঝেতে বসে আছে রওশন, রওশনের কোলে উর্মি। উর্মি ঠেলা দিয়ে রওশনকে নিজের থেকে সরাতে চায়, কিন্তু রওশন আরও শক্ত করে উর্মিকে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে মিশিয়ে নিয়ে বলে। আমাকে একটা কিসে দে। উর্মি নাক ফুলিয়ে বলল, একদমই না, আমি পচা মানুষকে কখনোই কিসি দেবো না। ঠিক আছে, তাহলে আমি আর একটা বিয়ে করে পুতুল পড়ে আনবো। এবার থেকে তার থেকেই কিসে নেব, তোর থেকে আর কিসে নেব না। কথাটা বলে রওশন উঠে চলে যেতে গেলে উর্মি জোরে চিল্লিয়ে কেঁদে ওঠে। হাত পা ছড়িয়ে রাগে আশেপাশের রং তুলে কাগজ সব কিছু ছুঁড়ে ফেলে দিতে থাকে। রওশন তড়িঘড়ি করে ছুটে এসে উর্মিকে থামিয়ে বলল, আরে আমি তো মজা করছিলাম, তুই তো রেগে কেন যাচ্ছিস? উর্মি এলোপাথারি রওশনের বুকে কিল ঘুষি মারতে থাকে। রওশন হাসতে হাসতে উর্মির হাত ধরে আটকানোর চেষ্টা করে বলল, আরে থাম থাম, আমি তো মজা করেছি। আমাকে তোর জায়গা অন্য কাউকে কখনো দিতে পারে? উর্মি কাঁদতে কাঁদতে রওশনকে জড়িয়ে ধরে। রওশন উর্মির মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনার স্বরে বলল, পাগলি মেয়ে, আমি কি কখনো তোকে ছেড়ে যেতে পারি বল? আমি কখনো তোকে ছাড়বো না। যদি কখনো তুই আমাকে ছেড়ে যেতে চাস, তাহলে আমি তোকে ছাড়বো না, নিজের থেকে আলাদা হতে দেবো না। উর্মি এবার শান্ত হয়ে রওশনের বুকে মুখ লুকিয়ে থাকে। কাঁদতে কাঁদতে উর্মির নাক দিয়ে জল ঝরছে। উর্মি কোনো কিছু না ভেবে রওশনের শার্টের নাক মুছে নেয়। রওশন হতবাক হয়ে তাকায়। উর্মি রওশনের দিকে তাকিয়ে খিলখিল করে দুষ্টু হাসি দেয়, যা দেখে রওশন কপালে হাত দিয়ে আফসোস করে বলল, এই বয়সে কোথায় আমি নিজের বাচ্চা কাছে সামলাবো? তা না, বরং আমাকে আমার বাচ্চা বউকে সামলাতে হচ্ছে। হায় রে কপাল। সেজেল হাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে মনের আনন্দে রাস্তা দিয়ে হেঁটে চলছে। রওশনের ক্রেডিট কার্ডের টাকা দিয়ে এত সব শপিং করেছে। হঠাৎ একটি মোটর বাইক এসে সেজেলের পাশে থামে। সেজেলে তো অবাক হয় না। হেলমেট খুলে জায়েদ বাইক সাইডে পার করে সেজেলের সামনে এসে দাঁড়ায়। সেজেল পাশ কাটিয়ে চলে যেতে গেলে জায়েদ সেজেলের পথ আটকে জিজ্ঞেস করে, আর কত রাগ করে থাকবি রে সজনা ডাঁটা? তোদের এই মেয়ে মানুষদের সব কিছুতেই নাকের ডগায় রাগ উঠে যায়। বলেছি তো, ওই সময় ভুল করে কল কেটে গেছিল।
সেজল নিজের হাতে থাকা এক গাদা শপিং ব্যাগ জায়েদের গলায় ঝুলিয়ে দেয়। জায়েদ তা সামলাতে না পেরে দুলতে শুরু করে। সেজল শয়তানি হাসি দিয়ে বলে, চল এগুলো আমার বাড়ি অবধি পৌঁছে দে, তাহলে আমি তোকে ক্ষমা করে দিব। জায়েদ রাগে কটমট করে বলল, মানে আমি কি তোর চাকর নাকি? ধরে নে তাই। বলেই সেজল ভাব দেখিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করে। জায়েদ রেগে আঙুল উঁচিয়ে সেজলকে থামার জন্য বলে, তবে সেজল সেই দিকে কোনো পাত্তা দেয় না। জায়েদ এবার আর কথা না বাড়িয়ে সেজলের পিছু পিছু হাঁটা লাগায়। কিছু দূর যেতেই সেজল থেমে যায়। জায়েদ ভ্রু কুঁচকে সেজলের দিকে তাকায়। সেজল হাঁ করে সামনের দিকে তাকিয়ে আছে। সামনের একটি খোলামেলা বারে এমজে বসে আছে। বারে সবাই নিচে মেতে উঠেছে। এমজে চুপচাপ বসে একটি জুসের গ্লাসে হাতে নিয়ে। জায়েদ সেজলের চোখ বরাবর তাকিয়ে এমজেকে দেখে থমকে যায়। মনের মধ্যে ছ্যাদ করে ওঠে। জায়েদ দ্রুত সেজলকে ঠেলে ঠেলে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেজল এক পাও নড়ে না, বরং জায়েদকে ধমক দিয়ে বলল, কি করছিস কি? দেখছিস না ওই দিনের ওই ছেলেটা ওখানে বসে আছে? চল দেখা করে আসি। জায়েদ এইদিক ওইদিক খোঁজার ভান করে বলল, কই, আমি তো কাউকে দেখছি না। তুই হয়তো ভুল দেখেছিস। চল বাড়ি যাই এখন। চোখে কি তোর ছানি পড়েছে? সামনে তাকা, সামনে। ওই যে কালো জ্যাকেট পরে বসে আছে ওই ছেলেটা। ও, ওই মদনাটা। এই কথা শুনে সেজল রাগে চোখে তাকায়। জায়েদ তুতলিয়ে বলল, মানে আমি বলতে চাইছি ওই এমজি নামের ছেলেটা। আমার মনে হয় না ও তোকে মনে রেখেছে, এতদিনে ভুলে গেছে হয়তো। চল এখন বাড়ি যাই। আরে দাঁড়া তো, একবার কথা বলে তো দেখি। বলেই সেজল বাড়ির ভেতর ঢুকে যায়। জায়েদ রাগে হাঁসফাঁস করতে করতে ভিতরে ঢুকে যায়। সেজল সোজা গিয়ে এমজের পাশে দাঁড়িয়ে বলল, হাই। এমজের মাথা উঁচু করে সেজলের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ও হ্যালো, আমাদের আবারও দেখা হয়ে গেল। সেজল বেশ খুশি হয় এটা ভেবে এমজে ওকে মনে রেখেছে। জায়েদ পেছনে দাঁড়িয়ে চোখ পাকিয়ে এমজের দিকে তাকিয়ে আছে। তা দেখে এমজে জোরে শব্দ করে হেসে জায়েদের কাঁধে হাত রাখে। জায়েদ বিরক্তি নিয়ে এক ঝাটকায় এমজের হাত সরিয়ে দেয়। এমজে হেসে কটাক্ষ করে বলল, ও এমজি, এত রাগ আমার উপর? বলেই এমজে সেজলকে উদ্দেশ্য করে বলল, হে বিউটিফুল গার্ল, চলো একসাথে ডান্স করি। সেজল খুশি হয়ে হাত বাড়িয়ে দিতে গেলে সামনেই জায়েদ এসে সেজলের হাত শক্ত করে ধরে পেছনে সরিয়ে নিয়ে এমজেকে বলল, না, সেজলের পায়ে ব্যথা, ও ডান্স করতে পারবে না। সেজল রেগে জায়েদকে সরিয়ে দিয়ে সামনে এসে এমজের দিকে হাত বাড়িয়ে বলল, কোনো ব্যাপার না, আমি ডান্স করতে পারবো, চলুন একসাথে ডান্স করি। এমজে জায়েদের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে সেজলকে নিয়ে ডান্স ফ্লোরে চলে যায়। বাড়ির আলো ঝলমল করছে। ডান্স ফ্লোরে মিউজিক বাজছে লাইট বিটের সঙ্গে। সেজল আর এমজে একে অপরের দিকে তাকিয়ে মৃদু হেসে নেচে ওঠে। এমজে সেজলকে হাত ধরে স্পিন করায়, আর সেজল ঘুমন্ত ফুলের মতো লাজুক হাসি দিয়ে ঘোরে। মিউজিকের বিট ধরে এমজে ধীরে ধীরে সেজলকে নিজের দিকে টেনে নেয়। তাদের পায়ের স্টেপগুলো মিলিয়ে যায়, কখনো সামনের দিকে কখনো পেছনের দিকে, যেন তারা এক রিদমে হারিয়ে গেছে। সেজল মাঝে মাঝে এমজের চোখের দিকে তাকিয়ে মুচকি হাসে, আর এমজের লাইট কৌতুকের হাসি দিয়ে তার চোখে চোখ রাখে। কিন্তু পাশের কোণে দাঁড়িয়ে জায়েদ দেখছে তার চোখে হালকা রাগ আর হিংসার ছাপ। সেজল আর এমজের হাত ধরাছোঁয়ার মুহূর্তগুলো দেখে তার গায়ে কাঁটা যাচ্ছে। মনটা হঠাৎ কষ্টে ভরে যায়। অবচেতনভাবে জেলেসি ধীরে ধীরে তাকে বার থেকে দূরে টেনে নেয়। জায়েদ ধূপধাপ পা ফেলে বেরিয়ে যায়। সেজল ডান্সের মাঝপথে হঠাৎ লক্ষ্য করে জায়েদ সেখানে নেই। সেজল চোখ বড় করে তাকিয়ে আশপাশ খোঁজা শুরু করে। জায়েদ, তুই কোথায়? সেজল বলে, মৃদু ভয় আর উদ্বেগ নিয়ে। সেজল নাচ ছেড়ে দিয়ে দ্রুত বার থেকে বের হয়। রাস্তার দিকে ছুটে চলে তাকিয়ে থাকে আশেপাশে। জায়েদ কোথায়? রাস্তার ল্যাম্পের আলোয় জায়েদকে দেখা গেল। সে একটা নির্জন কোণে বসে হাতের মুঠো শক্ত করে কপালে ভীষণভাবে চিন্তায় হাত রাখছে। সেজল তার দিকে ছুটে গিয়ে জিজ্ঞেস করে, জায়েদ, তুই কেন এমন করছিস? এভাবে চলে এলি কেন? জায়েদের চোখ নেমে গেছে। অল্প কাঁপা কণ্ঠে বলল, এমনি শরীর ভালো লাগছিল না তাই। সেজলের এবার জায়েদের জন্য অনেক চিন্তা হয়। সেজল মৃদু স্বরে বলল, আচ্ছা চল, আমি তোকে বাড়িতে পৌঁছে দিই। সেজল জায়েদকে ধরতে গেলে জায়েদ সেজলের হাত সরিয়ে দিয়ে বলে, না, এর কোনো দরকার নেই, আমি একা যেতে পারবো। তাছাড়া আমার বাইক সামনে রেখে এসেছি।
কথাগুলো বলে জায়েদ সেজেলকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হনহন করে হেঁটে চলে যায়। সেজেল অবাক হয়ে তাকিয়ে থাকে। এই জায়েদের হঠাৎ কী হলো সেটা সেজেলের বোধগম্য হলো না। রওশন অফিসের কেবিনে বসে আছে। টেবিলের ওপর ছড়ানো কাগজ, রিপোর্ট আর অসংখ্য হিসাবের খাতা। চোখে রাগ নয়, বরং গভীর নীরবতা, যে নীরবতা ঝড়ের আগের ভয় দেখায়। ঠিক তখন দরজা ঠেলে হারুন ভেতরে ঢোকে। হাতে একটা মোটা ফাইল আর ছোট একটা পেন ড্রাইভ। হারুন ধীর কণ্ঠে বলল, স্যার সব কিছু পেয়ে গেছি। রওশন ধীরে ধীরে মুখ তোলে। সব? হারুন মাথা নাড়ালো। হ্যাঁ স্যার, কোম্পানির গত 3 মাসের কল রেকর্ড, ভয়েস ট্রান্সক্রিপশন আর ফাইলস, টিমের সাথে মিস্টার স্টেশনের প্রাইভেট কথোপকথন সব এইখানে। রওশন চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করলো। রওশন গম্ভীর কণ্ঠে বলল, কল রেকর্ডগুলো চালাও। হারুন পেনড্রাইভটা কম্পিউটারে লাগাতে কক্ষে বেজে উঠল মিস্টার স্টোন ও এমজের কথোপকথনের শব্দ। ডিলটা একটু ঘুরিয়ে দাও, টাকাগুলো আমি লন্ডন অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। রওশন স্যার জানতে পারলে তো শেষ। রওশন কিছু বুঝবে না, আমি সামলে নিব। কক্ষ জুড়ে গভীর নিস্তব্ধতা। রওশন চোখ খুলে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। রওশনের চোখে মুখে রাগ নয়, বরং তাচ্ছিল্যের হাসি। হারুন নিচু স্বরে বলল, স্যার এই কথাগুলো প্রমাণ হিসাবে যথেষ্ট। এখন আমরা কি করব? রওশন জানালার দিকে তাকায়। রওশন ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, আমার সাথে বেইমানি করার ফল আজ হাতে নাতে পাবে। হঠাৎ হারুনের ফোনের রিংটন বেজে ওঠে। হারুন কল রিসিভ করে ওপাশের লোকটির কথা শুনে হতভম্ব হয়ে রওশনের দিকে তাকায়। রওশন ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কি হয়েছে? হারুন ভীত কণ্ঠে বলল, স্যার মিস্টার স্টেশন মার্ডার হয়েছে। আমার মনে হয় যার কথায় মিস্টার স্টেশন এই কাজগুলো করেছে সে তাকে মার্ডার করেছে। কথাটা শুনে রওশনের রাগ তরতর করে বেড়ে যায়। রওশন একটা দীর্ঘশ্বাস ফেলে রাগ সংবরণ করে হারুনকে উদ্দেশ্য করে বলল, সব কিছুর ইনফরমেশন আমার চাই। রওশনের চোখে আগুন জ্বলছে। হারুন দৃঢ়ভাবে উত্তর দেয়, ইয়েস স্যার। বাড়িতে উর্মি এবং সেজেল বসে গল্প করছে। এমন সময় কোথা থেকে ক্যাসপার এসে ওদের পাশে বসে যায়। ক্যাসপার চোখে মুখে চিন্তা আর ভয়ের ছাপ। সেজেল ওকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে জিজ্ঞেস করে, কি রে ক্যাশু, তোর কি হয়েছে? ক্যাসপার এবার মুখ কাঁচুমাচু করে নাকে কান্না শুরু করে। উর্মি অবাক হয়ে ক্যাসপারের দিকে তাকিয়ে হেসে দিয়ে সেজেলকে বলল, দেখো আপু, এই ক্যাসপার আঙ্কেল বুড়ো বয়সে বাচ্চাদের মতো কান্না করছে। উর্মির কথা শুনে সেজেল হাঁ হাঁ করে হেসে দেয়। ক্যাসপারের ভীষণ রাগ হয়। ক্যাসপার উর্মিকে বলল, আমাকে কোন দিকে বুড়া মনে হয়? আমার এখনো যৌবনে লাড়া দেয়, তুমি জানো। আর আমাকে আঙ্কেল বলবে না, কেসু বেইব বলে ডাকবে। উর্মি মুখ ভেঙচি কেটে বলল, ইস, বুড়ো বয়সে নিজেকে বেবি মনে করা হয়, উচিত না ক্যাসপার দাদু। ক্যাসপার কটমট করে ঘাড় বেঁকে উর্মির দিকে তাকায়। উর্মি সেদিকে বার্তা না দিয়ে ক্যাসপারের গায়ে থু দিয়ে দৌড় দেয়। ক্যাসপার হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। সেজেল ক্যাসপারকে বলল, এ বয়সে এসে তোর বাচ্চামোর স্বভাব গেল না। থাক এখানে, আমি ওয়াশরুমে যাব। বলেই সেজেল উঠে চলে যায়। ক্যাসপার রাগে ফুলে সোফার উপর বসে থাকে। তখনই পেছন থেকে উর্মি এসে ক্যাসপারের চুল ধরে জোরে টান মেরে আবারও দৌড় দেয়। ক্যাসপার এবার নিজের রাগ সামলাতে না পেরে উর্মির পিছু পিছু দৌড় দেয়। এভাবে ছোটাছুটি করার এক পর্যায়ে উর্মির পা বেঁধে মেঝেতে পড়ে যায়। হাঁটু এবং কনুইতে ব্যথা পেয়ে কান্না করে দেয়। ক্যাসপার উর্মিকে এভাবে কাঁদতে দেখে ভয় ঢোক গেলে তাড়াতাড়ি উর্মির কাছে আসে। উর্মি হাঁ করে বাচ্চাদের মতো কান্না করছে। ক্যাসপার উর্মিকে থামানোর চেষ্টা করে, মাথায় হাত বুলিয়ে দেয়, ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে, তাও উর্মি কান্না থামাচ্ছে না। ক্যাসপার তাড়াতাড়ি নিজের পকেট থেকে একটি চকলেট বের করে উর্মির হাতে ধরিয়ে দেয়। চকলেট পাওয়ার সাথে সাথে উর্মির কান্না বন্ধ হয়ে যায়। উর্মি মনের আনন্দে পুতুল হাতে নিয়ে চকলেট খেতে খেতে সোফায় বসে যায়। ক্যাসপার অসহায়ের মতো উর্মির পিছু পিছু এসে উর্মির পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, উর্মি ভাবি, এই যে তুমি যে পড়ে গেছো দৌড়াতে গিয়ে, হাতে ব্যথা পেয়েছো, এই কথা যেন রওশন মানে তোমার পুতুল বরকে একদমই বলবে না। উর্মি চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করে, কেন বলবো না? ক্যাসপার মুখ কাঁচুমাচু করে বলল, তোমার পুতুল বর জানতে পারলে আমার ঘাড় মটকে দেবে। উর্মি ক্যাসপারের কথায় কোনো প্রতিক্রিয়া না করে আপন মনে চকলেট খেতে থাকে। এমন সময় রওশন অফিসের কাজ সেরে বাসায় প্রবেশ করে। রওশনকে আসতে দেখে উর্মি চকলেট ফেলে জোরে কান্না করতে করতে রওশনের কাছে ছুটে আসে। ক্যাসপার ভয়ে ঢোক গিলে নেয়। রওশন উর্মিকে কাঁদতে দেখে অস্থির হয়ে জিজ্ঞেস করে,
কি হয়েছে পুতুল পড়ে কাঁদছিস কেন? উর্মি আঙুল দিয়ে ক্যাসপারের দিকে ইশারা করে বলল। এই ক্যাসপার আঙ্কেল মেরেছে আমায়। রওশন রাগী চোখে ক্যাসপারের দিকে তাকায়। ক্যাসপার বোকার মতো হাসি দিয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল। আরে রওশন, আমার তো শুধু মজা করছিলাম। রওশন দাঁতে দাঁত চেপে বলল। মজা? তোর জন্য আমার পুতুল পড়ে কান্না করছে, এর শাস্তি তো তোকে পেতেই হবে। ক্যাসপার ভয়ে সিটিয়ে যায়। রওশন ওকে কী শাস্তি দেবে তার ঠিক নেই। রওশন তীক্ষ্ণ দৃষ্টিতে ক্যাসপারের দিকে তাকিয়ে ক্যাসপার ভয়ে ঢোক গিলে নেয়। কিছুক্ষণ পর রওশন, উর্মি এবং সেজল সোফায় বসে পপকর্ন খেতে খেতে হা হা করে হাসছে। সামনে ক্যাসপার গায়ে একটা ব্ল্যাঙ্কেট জড়িয়ে কোমর দুলিয়ে নাচ করছে। ঠুমক ঠুমক চাঁদি মাইয়া দেনাল, ঠুমক ঠুমক চাঁদি মাইয়া দেনাল। ক্যাসপার কোমর দুলাতে দুলাতে বিরক্ত হয়ে জিজ্ঞেস করে। আর কতক্ষণ নাচবো? এবার তো কোমর ব্যথা হয়ে গেল। উর্মি রওশনের দিকে তাকে আবদার করে বলল। পুতুল বর, ক্যাসপার আঙ্কেলের নাচ দেখতে আমার অনেক ভালো লাগছে। উর্মির কথা শুনে রওশন ক্যাসপারের দিকে তাকিয়ে বলল। শুনেছিস উর্মি কি বলেছে? যতক্ষণে উর্মি বলছে থামবি না, নাচতে থাক। কথাটা বলে রওশন হাসতে হাসতে মুখে একটি পপকর্ন ভরে নেয়। ক্যাসপার নাক উঁচু করে উর্মি, রওশন এবং সেজেলের দিকে তাকিয়ে নিজের নাচ কন্টিনিউ করে। সেজেল আবারও ফোন বের করে লুকিয়ে ভিডিও করে নেয় জায়েদকে দেখাবে বলে। ক্যাসপার রওশনের বাড়ি থেকে বের হয়ে হাঁপ ছেড়ে বাঁচে। সেজেল নিজের ফোন চেক করতে করতে ক্যাসপারের পিছু পিছু হাঁটছে। হঠাৎ ক্যাসপার জিজ্ঞেস করে। জায়েদকে আজকে দেখলাম না যে। সেজেল একটু থেমে যায়, পরক্ষণেই বলল। বললো আজ নাকি একটু ব্যস্ত আছে, এজন্য আসতে পারেনি। ও আচ্ছা। কথাটা বলেই ক্যাসপার মূর্তিমান হয়ে দাঁড়িয়ে যায়। সেজল ভ্রুকুচকে জিজ্ঞেস করে। কি হলো, দাঁড়িয়ে কেন গেলি? ক্যাসপার সাথে সাথে মুখ কাঁচুমাচু করে বলল। আমার ভাগ্যটা আজ খারাপ রে, সব খারাপ জিনিস আমার সাথেই হচ্ছে। কেন, আবার কি হলো? আরে উর্মিকে আমি তাড়াহুড়ো করে একটা চকলেট খেতে দিয়েছিলাম। তো? আরে ওই চকলেট। কি চকলেট? কি বলছিস তুই এসব? ক্যাসপার এবার জোরে শ্বাস ফেলে বলল। এক ধরনের চকলেট আছে না, যেগুলো খেলে যৌবন উত্তেজনা বেড়ে যায়। ক্যাসপারের কথা শুনে সেজল রেগে ক্যাসপারের পশ্চাৎ দেশে একটা লাথি মেরে বলে। শালা হাদারাম, তুই ওসব চকলেট নিজের পকেটে কেন রাখতে গেছিস? ক্যাসপার পেছন ডলতে ডলতে বলল। আমি সত্যি নির্দোষ, বিশ্বাস কর, ওই চকলেট আমার না, আমার এক পরিচিত বড় ভাই আমাকে রাখতে দিয়েছিল ওটা। সেজল কি বলবে বুঝতে পারে না। ক্যাসপার অসহায় দৃষ্টিতে বলল। এখন কি করব রে? সেজল রোশন জানতে পারলে এবার আমার ঘাড় মটকে দেবে নিশ্চয়ই। আর কি করবি, চকলেট তো উর্মি খেয়েই ফেলেছে। কিন্তু ও তো বাচ্চা, এসবের কিছুই বুঝবে না। তুই চল, এখন বাড়ি যাব। কিন্তু কোনো কিন্তু না, চল। বলেই সেজল ক্যাসপারকে নিয়ে চলে যায়। উর্মি সোফার উপর বসে আছে, কিন্তু শরীরে অস্বাভাবিক জ্বালা করছে, সাথে অস্থিরও লাগছে। রওশন কিছুটা অবাক হয়ে উর্মির পাশে বসে জিজ্ঞেস করে। কি হচ্ছে পুতুল পড়ে? জানি না পুতুল বর, কেমন যেন লাগছে। কেমন লাগছে? উর্মি ফাল ফাল করে রওশনের দিকে তাকায়। রওশন এখনও জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে আছে। উর্মি আচমকা রওশনের ঠোঁটে চুমু খেতে শুরু করে। রওশন উর্মির এমন কাজে থতমত খেয়ে যায়। উর্মিকে নিজের থেকে ছাড়িয়ে দুই হাতে মুখ ধরে জিজ্ঞেস করে। হঠাৎ কি হলো তোর? উর্মি নেশালো ভাবে তাল খেতে থাকে। রওশনের কোনো কথাই যেন কানে যাচ্ছে না। উর্মি আবারও আচমকা রওশনের অনেক কাছে চলে আসে। রওশন উর্মির চোখের দিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে বলে। এভাবে কাছে আসলে পরে পস্তাবি না তো? উর্মির মুখভঙ্গির কোনো পরিবর্তন হলো না। রওশন এবার নিজেকে সামলে রাখতে না পেরে উর্মিকে সোফায় শুইয়ে দেয়। রওশন ধীরে ধীরে এগিয়ে উর্মির ঠোঁটে চুম্বন করতে শুরু করে, খুবই গভীরভাবে। পাগলের মতো উর্মির গলা, ঘাড়ে মুখ ডুবিয়ে চুমু খেতে থাকে। উর্মির কোনো হুঁশ নেই, চোখ বন্ধ করে সব কিছু অনুভব করছে। এতদিন ভয় পেলেও আজ চকলেটের প্রভাবে সব কিছুই উর্মির কাছে ভীষণ ভালো লাগছে। সেই রাতে দুজনে একসাথে ভালোবাসার গভীর স্পর্শে আবারও হারিয়ে যায়। পরদিন সকাল 8টা। উর্মির ঘুম ভাঙতে উর্মি নিজেকে রুমের বেডে আবিষ্কার করে। উর্মির কালকে রাতের কোনো কথাই মনে করতে পারছে না। এমন সময় রওশন হাতে সে চকলেটের প্যাকেটটা নিয়ে রুমে প্রবেশ করে উর্মির পাশে বসে। প্যাকেটটা দেখে জিজ্ঞেস করে। এটা কে দিয়েছিল তোকে? উর্মি প্যাকেটটা হাতে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখে বলল। এটা ক্যাসপার আঙ্কেল দিয়েছিল। রওশন এবার রাগে ফুলে ফেপে উঠে চিৎকার করে বলল। কেশোর বাচ্চা, তোকে আমি ছাড়বো না।
না, আমি সত্যি কিছু করিনি। জোরে চিৎকার করে ক্যাসপার ঘুম থেকে উঠে যায়। ভয়ে ক্যাসপারের হাত পা কাঁপছে। রওশন একবার ওকে ধরতে পারলে আস্ত ছাড়বে না ভেবেই ক্যাসপার আবারও ভয় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। রওশনের ভার্সিটি থেকে পিকনিকে লুসার্ন শহরে নিয়ে যাওয়া হবে। রওশনকে কল করে একজন কালিক খবর দেয়। রওশনের অবশ্য যাওয়ার কোনো ইচ্ছে নেই, তাছাড়া উর্মিকে রেখে যাওয়াও সম্ভব না। রওশনের কালিক ওকে জোর করতে থাকে। রওশন কফির মগ হাতে নিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে ভাবলো উর্মিকে নিয়ে গেলে ভালোই হবে। এমনিতেও এখানে আসার পর উর্মি সারাদিন ঘরেই বসে আছে, কোথাও তেমন যাওয়াও হয় না। রওশন এগুলো ভেবে সে কালিককে বলল। ঠিক আছে, আমি যাব। কল কেটে রওশন উর্মির পাশে বসে। উর্মি চুপচাপ সোফায় বসে টিভিতে কার্টুন দেখছে, কিন্তু ভালো লাগছে না। উর্মির ভীষণ বোর ফিল হচ্ছে। রওশন উর্মির হাতে হাত রেখে বলল। কোথাও ঘুরতে গেলে কেমন হয়? কথাটা শোনা মাত্র উর্মি খুশিতে উচ্ছ্বসিত স্বরে বলল। কবে যাবে পুতুল বর? আমিও যাব, আমাকেও নিয়ে চলো। উর্মি রওশনকে জড়িয়ে ধরে আকুতি করতে থাকে। রওশন হাসতে হাসতে উর্মিকে বলল। হ্যাঁ, যাব তো। তবে প্রমিস কর ওখানে গিয়ে কোনো দুষ্টুমি করবি না, লক্ষ্মীপুরি হয়ে থাকবি। হ্যাঁ, পিঙ্কি প্রমিস। আর আমি তো এমনিতেই তোমার লক্ষ্মী বউ, তাই না? আমি কি দুষ্টুমি করি নাকি? না, তুই তো দুষ্টুমি করিস না, দুষ্টুমি তো ভূতে করে। না, ক্যাসপার আঙ্কেল করে। কথাটা বলেই উর্মি খিলখিল করে হেসে দেয়। রওশনও নিজের হাসি আটকে রাখতে পারে না। সকালের রোদ্দুর জানালা দিয়ে ঘরে ঢুকছে। উর্মি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল পিঙ্ক রঙের রিবন বেঁধে ঘুরে ঘুরে দেখছে। রওশন টেবিলে বসে ল্যাপটপে কিছু কাজ শেষ করছে, কিন্তু চোখ বারবার গিয়ে পড়ছে উর্মির দিকে। পুতুল পড়ে এখনো রেডি হওয়া হয়নি? রওশন শান্ত স্বরে জিজ্ঞেস করে। উর্মি আয়না থেকে ঘুরে রওশনের দিকে তাকায়, ঠোঁট ফুলিয়ে বলে। দেখো না পুতুল বর, কিছুতেই চুল বাঁধতে পারছি না। বাড়ি থাকতে কাকিমণি বেঁধে দিত, কিন্তু এখানে তো কাকিমণি নেই। রওশন ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ায়। ধীরে ধীরে উর্মির পেছনে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। উর্মির চোখে তখন ছোট শিশুর মতো হতাশা, আর রওশনের চোখে এক মৃদু ভালোবাসার ছোঁয়া। রওশন উর্মির চুলে হাত দিয়ে বলে উঠল। চল, আমি বেঁধে দিচ্ছি। উর্মি অবাক চোখে আয়নায় তাকিয়ে বলল। তুমি পারবে? রওশন হালকা হাসলো। তোর পুতুল বর সব পারে, তুই শুধু দেখতে থাক। কথাটা বলেই রওশন খুব যত্নে উর্মির চুল কাঁধ থেকে তুলে নিয়ে দুই হাতে আলতো করে চুল বাঁধতে থাকে। উর্মি খুশি মনে চোখ বন্ধ করে আছে। একেবারে চুল বাঁধা হয়ে গেলে চোখ খুলবে। রওশনের চুল বাঁধা শেষ। রওশন উর্মিকে ভালো করে পর্যবেক্ষণ করে নাক মুখ টান টান করে হাসার চেষ্টা করলেন। এরপর উর্মিকে ডাক দিয়ে বলল। পুতুল বউ দেখ এবার কেমন হয়েছে। উর্মি ধীরে ধীরে নিজের চোখ খোলে। আয়নার নিজের চুল দেখে ঠোঁট ফুলিয়ে রেগে রওশনের দিকেই তাকায়। রওশন চুল তো বাঁধেনি, বরং কাকের বাসা বানিয়ে রেখেছে। রওশন একটু আমতা আমতা করে বলে। এভাবে কেন তাকাচ্ছিস পুতুল পড়ে? ভয় লাগছে তো? উর্মি না খুঁচিয়ে রেগে বলল। তা কি করব? তুমি চুল বাঁধতে পারো না তা বললেই পারতে। রওশন মাথা চুলকে উর্মির দিকে তাকিয়ে বলল। আরে আমি তো ভেবেছিলাম একটু স্টাইল করে দেব, কিন্তু এখন মনে হচ্ছে একটু বেশি আর্টিস্টিক হয়ে গেছে। উর্মি আয়নায় নিজের চুল দেখে মুখ কুঁচকে বলল। এটাকে তুমি স্টাইল বলো? এটা তো একদম পাখির বাসা, যে কোনো সময় কোনো একটা পাখি এসে ডিম পেড়ে দেবে। রওশন হেসে ফেলল। এমনিতে তোর চুল যে পরিমাণে কোকড়া, সারাদিন আওলাকে এসে পাগল বেশে থাকিস, তোর আবার এত চুল বাঁধার কি আছে? পুতুল বর, উর্মি ঝট করে ঘুরে রওশনের দিকে তাকিয়ে বলল। তুমি শুধু পচা পচা কথা বলো। রওশন হাত জোর করে বলল। দেখ পুতুল পড়ে, আমার কোনো দোষ নেই। তোর চুল এমন কার্লি এর জন্য আমি বাঁধতে পারিনি, আর আমি কিছু করবো না। চুল তুই নিজেই বাঁধবি, আমি শুধু বসে বসে দেখবো। বলেই রওশন পেছনে গিয়ে বিছানায় বসে পড়ল। মুখে ঠোঁটের কোণে এক দুষ্টু হাসি। উর্মি আয়নার সামনে রেগে গিয়ে আবারও নতুন করে চুল বাঁধতে লাগলো, কিন্তু হঠাৎ রওশন ওর পেছনে এসে ফিসফিস করে বলল। তোকে রাখলে অনেক সুন্দর লাগে পুতুল পড়ে। তুই আমাকে ভালোবাসিস পুতুল পড়ে? একবার বল, আমি তোর মুখ থেকে শুনতে চাই। উর্মি অবাক হয়ে রওশনের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলল। কে বলেছে ভালোবাসি না? আমি তো সবাইকে ভালোবাসি। সবাইকে ভালোবাসিস মানে? সবাইকে মানে সবাইকে, যেমন বাবা, চাচু, কাকিমণি, সেজেল আপু,
জায়েদ ভাই, ক্যাসপার আঙ্কেল আর ওই আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে। ব্যাস, তোকে আর বলতে হবে না। কথাটা রওশন রাগিয়ে চোখে উর্মির দিকে তাকিয়ে বলল। উর্মি অসহায়ের মতো মুখ করে রওশনের দিকে তাকিয়ে শুধালো। কি হয়েছে পুতুল বর? তুমি কি আবারও আমার উপর রেগে আছো? রওশন উর্মির মুখ দুই হাতে আগলে ধরে চোখে চোখ রেখে বলল। কিছু অনুভূতির কোনো ভাগ হয় না, কিছু শব্দ যা সবসময় আমার মনে থাকে, কিন্তু আমি তোকে বলতে পারি না। হয়তো আমার বলতে না পারার পেছনে একটাই কারণ, হয়তো আমি তোর মুখ থেকে সেটা শুনতে চাই। উর্মি মুখ কাঁচুমাচু করে মাথা চুলকে বলল। কি বলছো? কিছুই বুঝতে পারছি না তো। রওশন একটা দীর্ঘশ্বাস ফেলে মুচকি হেসে বলল। বুঝবি, একদিন ঠিকই বুঝবি, আর আমি সেদিন অপেক্ষা আছি। বলেই রওশন উর্মির হাতে আলতো করে চুমু খায়। উর্মি ডাব ডাব করে রওশনের দিকে তাকিয়ে থাকে। সুইজারল্যান্ডের লুসার্ন শহর, চারদিক জুড়ে পাহাড়ের কোল ঘেঁষে মিলছে জলের লেক। দূরে তুষার ঢাকা শৃঙ্গ যেন রোদে ঝলমল করছে। হাওয়ায় হালকা ফুলের গন্ধ, পাখির কিচিরমিচির, আর আকাশটাও যেন আজ একটু বেশিই হাসছে। রাস্তার পাশে সারি সারি রঙিন ফুল, তাদের মাঝে মিশে আছে পাহাড়ি ঘাসের স্নিগ্ধ গন্ধ। একটু দূরে চকচকে রাস্তায় ধীরে ধীরে এগিয়ে আসছে 4-5টা পিকনিক বাস। এর মধ্যে 3 নম্বর বাসটাই রওশন, উর্মি আর ভার্সিটির বেশ কজন টিচার স্টুডেন্টরা আছে। উর্মি জানালার পাশে বসে দুই হাত জানালার বাইরে ছুরি দিয়ে বাতাস ধরার চেষ্টা করছে। চুলগুলো বাতাসে উঠছে, মুখে শিশু সুলভ হাসি। রওশন পাশে বসে ওর এই আনন্দ ভরা মুখের দিকে চেয়ে মৃদু হেসে ফেলল। আজ উর্মি পরেছে হালকা ক্রিম কালারের ড্রেস, চুলে ছোট ফুলের ক্লিপ, দেখতে যেন পরীর মতো লাগছে। বাসটা ধীরে ধীরে এক বিশাল সবুজ মাঠের পাশে গিয়ে থামলো। চারদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে বড় একটা লেক, লেকের ধারে কাঠের ব্রিজ, আর ব্রিজের ওপর দাঁড়িয়ে হালকা বাতাসে নাচছে রঙিন রিবনগুলো। ড্রাইভার ব্রেক চাপতেই সবাই হইচই করে নেমে পড়লো। রওশনের পরনে আজ সাদা শার্টের ওপর কালো রঙের ব্লেজার, গলায় ঝোলানো সানগ্লাস, আর হাতে হালকা ব্রাউন ঘড়ি। চুলগুলো একটু এলোমেলো, কিন্তু তাতেই যেন এক অদ্ভুত স্নিগ্ধতা ঝরছে। বাস থেকে নামতেই যেন হালকা গুঞ্জন ছড়িয়ে পড়লো চারিদিকে। প্রতিটি মেয়ের চোখ এক মুহূর্তের জন্য রওশনের দিক থেকে সরছে না। কেউ নিঃশব্দে ফিসফিস করে, কেউ আবার লজ্জায় মুখ নিচু করে তাকায়, আবার কারো চোখে একেবারে স্পষ্ট প্রেম ভরা দৃষ্টি, যেন তারা চোখ দিয়ে রওশনকে গিলে ফেলবে। রওশন নির্লিপ্ত ভঙ্গিতে সেদিকে পাত্তা না দিয়ে বাস থেকে হাত ধরে উর্মিকে নামাতে সাহায্য করে, যেন চারপাশের এই দৃষ্টি রওশনের কাছে একদমই অর্থহীন। রওশন সেদিকে পাত্তা না দিলেও উর্মির রাগ তরতর করে বেড়ে যায়। ওর পুতুল বরকে অন্য মেয়েরা এইভাবে দেখবে সেটাও কখনোই সহ্য করবে না। উর্মি নিজের ছোটখাটো লেলিপট দেহতা নিয়ে রওশনের সামনে দুই হাত আগলে দাঁড়িয়ে যায়, যেন কেউ ওর পুতুল বরকে দেখতে না পারে। উর্মি রাগী চোখে মেয়েগুলোর দিকে তাকিয়ে থাকে। উর্মিকে এমন করতে দেখে মেয়েগুলো অবাক হয়ে তাকায়। অবশ্য রওশন সবার কাছে উর্মিকে নিজের বোন হিসেবে পরিচয় করে দিয়েছে, কারণ উর্মি বয়সে ছোট, আর সুইজারল্যান্ডের আইন অনুযায়ী উর্মি নাবালিকা। রওশন পেছনে ফিরে উর্মিকে এমন করতে দেখে মেয়েগুলোর দিকে তাকিয়ে সবকিছু বুঝতে পারে। রওশন মুচকি হেসে উর্মিকে নিয়ে যেতে শুরু করে। পিছনে তাকিয়ে মেয়েগুলোর দিকে আর নজর একবার তাকায়। সবাই রওশনের চাহনিতে ভয় পেয়ে যায়। যেতে যেতে উর্মি রওশনকে জিজ্ঞেস করে। ওই পচা আপুগুলো তোমার দিকে ওভাবে কেন তাকিয়েছিল? রওশন হালকা হেসে বলল। তুই আগে এটা বল, তোর কেন এত রাগ হচ্ছে? তুই কি জেলাস হচ্ছিস? এই জেলাসটা আবার কে? রওশন হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। রওশন চোখ ছোট ছোট করে বলল। তুই আগে এটা বল, তোর রাগ কেন হচ্ছিল? উর্মি মাথা নেড়ে রওশনকে বলল। জানি না, আসলে ওই মেয়েগুলো পচা, এই জন্যই আমি রেগে গিয়েছিলাম। রওশন আবারও দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবে। বিয়ে হওয়ার 2 মাসের মধ্যেই 5-7 বার বাসর হয়ে গেল, তা বউ আমার ভালোবাসাকে সেটাই জানে না। এই দুঃখের কথা আমি কার কাছে বলবো? সবাই ঠিক করলো আজকের দিনটা বিশ্রাম নেবে, তাই রিসর্টে ঢুকে সবাই তাদের নির্ধারিত রুমের দিকে চলে গেল। রওশন যখন রিসর্টের রুম লিস্টে গুলো চেক করে লক্ষ্য করলো উর্মি এবং ওকে এক রুমে না, বরং দুটি আলাদা রুম দেওয়া হয়েছে। রওশনের বুক কুঁচকে গেল, হৃদয়টা একটু চেপে যায়, বুকের ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা জেগে ওঠে। রওশন চুপচাপ রুমের ভেতর পা রাখে, কিন্তু রাগ সামলাতে হিমশিম খাচ্ছে। এখন কাউকে এটাও বলতে পারবে না উর্মিকে ওর রুমে দিতে, কারণ সবাই ভাবছে উর্মি তার বোন।
উর্মি নিজের রুমটা দেখে অনেক খুশি হয়। চোখে আনন্দের ঝিলিক নিয়ে নিচে কাচের জানালার দিকে ছুটে যায়। উর্মি এবং রওশনের রুম একেবারে সামনাসামনি পড়েছে। রওশন রুমের দরজা খোলা দেখে আশেপাশে একবার তাকিয়ে উর্মির রুমে ঢুকে যায়। উর্মি কিছুটা অবাক হয়ে তাকায়। রওশন উর্মির কাছে এসে বলল, পুতুল পড়ে তুই একা থাকতে পারবি না, তাই আমিও এখানে থাকি।